নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তেজস্বী যাদব কিন্তু এবার সরাসরি উড়ে গেলেন দিল্লিতে। তার কারণ আইএনডিআই এর জোট, তাদের মধ্যেও কিন্তু বিহারের যে ভোটটা আসছে সেটাকে নিয়ে সিট সমঝোতা, সেখানেও একটা সমস্যা শুরু হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স, তাদের মধ্যেও এখনো পর্যন্ত ফাইনালাইজ কিছু হয়নি। কোনো প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেননি ইন্ডিয়া অ্যালায়েন্স কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্স দলের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং এই যে কংগ্রেস, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা, একদম দুজনের ঘাড়ে বন্দুকটা রেখে একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির সর্বশক্তি তারা লাগিয়ে দিচ্ছে বিহারে, যাতে নীতিশ কুমারের সরকারটা টেকে। তার কারণ 12 জন সাংসদ তারা একদম টেনে ধরে আছেন নরেন্দ্র মোদীর চেয়ারের পায়া, সেটা যেমন একটা সঠিক কথা। অন্যদিকে তেজস্বী যাদব, তাকে কিন্তু এই মুহূর্তে বিহারের জনতা বিভিন্ন সমীক্ষায় যে রায়টা উঠে আসছে যে তেজস্বী যাদবকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বিহারের জনতা, সেটা নীতিশ কুমারের থেকে কয়েক গুণ বাড়িয়ে রাখছেন তারা। নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে যতজন চাইছেন, তার থেকে অনেক গুণ বেশি মানুষ তেজস্বী যাদবকে চাইছেন। সেই জায়গা থেকে তেজস্বী যাদব কিন্তু আইএনডিআই এর জোটের মধ্যেও সিট শেয়ারিং রেশিওটা তিনিই কন্ট্রোল করতে চাইছেন। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ইতিমধ্যেই বাম দলগুলোর সঙ্গে, ইতিমধ্যেই সমস্যা তৈরি হচ্ছে কংগ্রেসের সঙ্গে, তেমন একটা ছবি উঠে আসছে। এবং সেখান থেকেই মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি উড়ে গিয়ে দেখা করতে, মিটিং করতে শুরু করেছেন তেজস্বী যাদব, তেমনই খবর উঠে আসছে সোমবার দিন। এবং তার সঙ্গে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, তাদের যে হাজিরা ছিল কোনো একটা কেসের সূত্রে, তাদের দিল্লিতে হাজিরা ছিল, তারাও গিয়েছেন। সুতরাং সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জটিল পরিস্থিতি কাটাতে হবে কিন্তু কংগ্রেসকে। তা না হলে কিন্তু মহারাষ্ট্রে যে ফলটা তারা ভোগ করেছিল বিধানসভা ভোটের ক্ষেত্রে, উদ্ধব ঠাকরেকে একদম মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট না করে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে একদম উঠে এসেছিল খবরটা যে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু ভালো ফলাফল করতে পারত। অবশ্যই মহারাষ্ট্রে ভোটে কারচুপি নিয়ে একটা অবশ্যই অভিযোগ উঠেছে, সেটা নিয়ে বারংবার আপনাদের সঙ্গে খবর রাখছি আমরা। কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু উদ্ধব ঠাকরে, তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট না করে সেই ফলটা ভোগ করতে হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে। কিন্তু সেটা কি তারা করবে বিহারের ক্ষেত্রেও, সেই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন। অন্যদিকে আপনাদের বলবো যে এনডিএ, তাদের মধ্যেও কিন্তু একটা জটিল পরিস্থিতি, কোনো মতেই বিভিন্ন মানুষ তাদেরকে সামলানো যাচ্ছে না এনডিএ জোটে। এবং সেটাই কিন্তু অমিত শাহের কাছে একটা টাফ এই মুহূর্তে লড়াই, সেটাই লড়ছেন অমিত শাহ, অন্যদিকে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, সবাই। সেই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে বিহারের ভোটটা কিন্তু যেমন গুরুত্বপূর্ণ এনডিএ এর কাছে, ঠিক তেমন গুরুত্বপূর্ণ ইন্ডিয়া অ্যালায়েন্স এর কাছে। এনডিএ এর কাছে কেন গুরুত্বপূর্ণ আপনাদের আগেই বললাম, যে 12 জন সাংসদ জেডিইউর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চেয়ারের যে পায়াটা সেটা ধরে রেখেছেন, তাই জন্য চেয়ারে এখনো পর্যন্ত বসে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই জন্য তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন যে নীতিশ বাবুকে কোনোভাবেই চটানো যাবে না, নীতিশ কুমারকে সন্তুষ্ট রেখে তার পরবর্তীতে যাকে ইচ্ছা চটানো যাবে। কিন্তু সেই ক্ষেত্রেও বিভিন্ন সমীকরণ রয়েছে, সেটাতে আসছি পরবর্তীতে। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স, যারা একদম জয়ের খুব কাছাকাছি, এই মুহূর্তে যে কোনো সমীক্ষাই তাই বলছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স জিতবে এইবারে। এবং 2020 সালেও যে তারা হেরে গিয়েছিল, মাত্র 12টা আসনের ভিত্তিতে হেরে গিয়েছিল। নীতিশ কুমার এবং তার সঙ্গে এনডিএ পেয়েছিল 122টা আসন, অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স বা মহাগঠবন্ধন, তাদের সরকার পেয়েছিল 110টা মাত্র আসন। কিন্তু সেই 12টা আসনের তফাতে 5 বছর অপেক্ষা করে থাকতে হলো আরজেডি কে। কিন্তু আরজেডি বহু বছর ধরে কিন্তু অপেক্ষারত রয়েছে এবং বিজেপির যে বিপক্ষে দাঁড়িয়ে লড়াইটা এই মুহূর্তে যেভাবে সংগঠিত হয়েছে, সেখানে দাঁড়িয়েও যদি এই আপকামিং যে বিহারের ভোটটা হেরে যেতে হয়, 14ই নভেম্বরের পরে যদি আবারও আরজেডি প্রধান তেজস্বী যাদব তাকে বিরোধী দলনেতা হিসেবে নামাঙ্কিত করা হয়, তাহলে কিন্তু অবশ্যই আরজেডি দল টিকিয়ে রাখাটা খুব একটা সম্ভব হবে না। কারণ বিরোধীদের আসনে তারা বহু বছর ধরে টিকে রয়েছেন এবং সেই বিরোধীদের জায়গা থেকে বহু মানুষ যেমন এখন আরজেডিতে আসতে চাইছেন, তারা সরকার তৈরি করবেন বলে, ঠিক তেমন ভাবে কিন্তু এইটা যেতেও তাদের খুব বেশি সময় লাগবে না। সেই জায়গা থেকে এই মুহূর্তে আরজেডির জয় পাওয়াটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরজেডি কিন্তু এইবার আর চান্স দিতে চাইছে না। আরজেডি আগে আমরা যা শুনতে পাচ্ছিলাম 125টা আসনের নিজেরা লড়াই করতে চাইছে, এবারে কিন্তু এখন যা একদম লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী এবং তার সঙ্গে এই তেজস্বী যাদব সবাই মিলে যা ঠিক করেছেন, তারা কিন্তু 135টা আসনে লড়বেন। এবং কংগ্রেসকে কোনো মতেই 50টার বেশি আসন দিতে রাজি নয়, যেখানে কংগ্রেসের পক্ষ থেকে চাওয়া হয়েছে মিনিমাম 60টা আসন। 60টা আসনের কম কোনোভাবেই কংগ্রেস লড়তে চাইছে না এবং সেই জায়গা থেকে কংগ্রেসকে 50টার বেশি আসন দিতে চাইছে না আরজেডি। এবং তাছাড়া আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই যে সিপিআইএমএল, অর্থাৎ দীপঙ্কর ভট্টাচার্য, তার যে দল দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআইএমএল, তারা 30টা আসন চাইছে, যেখানে আরজেডি তাদেরকে মাত্র 22টা আসন দিতে রাজি হয়েছে। অন্যদিকে
সিপিআই যে বাম সংগঠনের আরেকটা দল, সেই দল এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 15টা আসন চেয়েছিল, কিন্তু আরজেডি তাদেরকে 7টার বেশি আসন দিতে কখনোই রাজি নয়। সুতরাং সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে কিন্তু আরজেডি এই মুহূর্তে মহাগঠবন্ধন তাদের যে সিট শেয়ারিং সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু সেই কন্ট্রোলের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কংগ্রেসের সঙ্গে। যদিও কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে সম্পূর্ণভাবে সেন্ট্রালের থেকে চাইছে যে বিহারের যে কংগ্রেস তাদেরকে কিছুটা পিছিয়ে আসতে হলেও সমস্যা নেই, কিন্তু সরকার পাল্টাক, বিজেপির হাত থেকে বিহারের মতন একটা রাজ্য যাক, তাহলেই কিন্তু 2029 পর্যন্ত নরেন্দ্র মোদীর যে একদম ক্ষমতায় টিকে থাকা সেটা সম্বন্ধে সিওরিটিটা সেটা নড়বড়ে হয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু আন্দোলনটা আরো বৃহৎ করার চেষ্টা করবে। হয়তো এমন দেখা যেতে পারে জেডিইউ দল সম্পূর্ণ এই ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং নীতিশ কুমারকে কোনো একটা পদ দিয়ে দেওয়া হলো, সরকারের গুরুত্বপূর্ণ একটা পদ দিয়ে দেওয়া হলো, তার ভিত্তিতে তিনি 12 জন সাংসদের সমর্থনটা তুলে নিলেন এনডিএর তরফ থেকে। সেইগুলো করা যেতে পারে একমাত্র তখনই যদি ইন্ডিয়া অ্যালায়েন্স হই করে জিততে পারে, অর্থাৎ 122টা ম্যাজিক ফিগার, 243টা মোট বিধানসভা যে কেন্দ্র, তার মধ্যে এই 122টা ম্যাজিক ফিগারের থেকে যদি অনেকটা বেশি সিট তারা জিততে পারে, তাহলেই কিন্তু একমাত্র এই ইন্ডিয়া অ্যালায়েন্স এই চাপটা তৈরি করতে পারবে জেডিইউর ওপর। সেটাও কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে। তেমন কথাই কিন্তু বলছেন রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গে, তাদের ঘনিষ্ঠ বন্ধু, তেমন খবর উঠে আসছে। তাই জন্য বিহারে আরজেডি যেটা গতবার করেছিল 2020 সালের ভোটে, যে অনেক সিট তাদের পক্ষ থেকে ছেড়ে দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু কংগ্রেস তেমন ভাবে দাঁত ফোটাতে পারেনি বিহারে, সেই জায়গাগুলো কিন্তু আর রিপিট করতে চাইছে না আরজেডি। এবং আরজেডির পক্ষ থেকে যেটা খবর উঠে আসছে, তারা কিন্তু একদম ফলো করবে এবার সমাজবাদী পার্টি, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তাদের যে পিছিয়ে পড়া দলিত, আদিবাসী সম্প্রদায়, এই যে 3টে সম্প্রদায়, সেই সম্প্রদায়গুলোকে একত্রিত করা এবং তাদের মধ্যে যে সিট শেয়ারিংটা, অর্থাৎ ক্যান্ডিডেট চুজ করার ক্ষেত্রে এই দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের নামটা উঠে আসবে সামনে, তেমন খবর উঠে আসছে। এটা ইন্টারনাল একটা পলিটিক্স তো রয়েছে, কিন্তু এই দিকে কেন এই যে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করতে চাইছে আরজেডি, সেটা কেন তারা চাইছে, তার কারণ 2024 সালে আপনাদের মনে থাকবে সমাজবাদী পার্টি অযোধ্যা থেকে একজন এমন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে টিকিট দিয়েছিল, যেটা কিন্তু অবাক হয়ে গিয়েছিল সারা দেশের জনতা, যে অযোধ্যার মতন জায়গায় একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে কেন টিকিট দেওয়া হলো। পরবর্তীতে দেখা গেল রেজাল্ট বেরোনোর পর সেই ভদ্রলোক কিন্তু এই মুহূর্তে একজন স্টার হয়ে উঠেছেন রীতিমতন। তাকে রাহুল গান্ধী সংসদের অভ্যন্তরে অ্যাড্রেস করে কথা বলেন যে আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আপনি অযোধ্যার মতন সিটটা জিতিয়ে এনেছেন। অন্যদিকে অখিলেশ যাদবের একদম পাশেই বসানো হয় তাকে সংসদের অভ্যন্তরে, এবং বারংবার দেখানো হয় এই ব্যক্তি আমাদের সংসদে আমাদের নাম রোশন করেছে। সেই যে জায়গাগুলো সেটাও কিন্তু করতে চাইছে আরজেডি। তাই জন্য আরজেডি এই মুহূর্তে সম্পূর্ণ কন্ট্রোলটা নিজের হাতে রাখতে চাইছে, এবং তেজস্বী যাদব তাকে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে লড়ানো উচিত ইন্ডিয়া অ্যালায়েন্সে, তেমনই কিন্তু সংশ্লিষ্ট মহল বলছে। সেটাতেই কি শিলমোহর দেবেন রাহুল গান্ধী, সেটা এখন দেখার বিষয়। তবে যা করার তাড়াতাড়ি করতে হবে। আজকে যখন আপনারা খবর দেখছেন তখন 13 তারিখ এবং 17 তারিখের মধ্যে শেষ নমিনেশন ফাইল করার ডেট। সুতরাং 4 দিন এখনো পর্যন্ত আরজেডি লিস্ট তৈরি করতে পারেনি, ইন্ডিয়া অ্যালায়েন্স লিস্ট তৈরি করতে পারেনি। 6 তারিখের যে ইলেকশনটা 6 নভেম্বর, তার জন্য তো অন্তত লিস্ট তৈরি করতে হবে এখন, এবং তার পরবর্তীতে যাদের নাম উঠবে, যাদের নামটা প্রেস কনফারেন্স করে বলা হবে, সেই 121 জনকে তো অন্তত সরাসরি গিয়ে 17 তারিখের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে। সেটা অবশ্যই কিন্তু এই দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স দুপক্ষের কারোরই কিন্তু এখনো পর্যন্ত লিস্ট ঘোষণা হয়নি। সেখান থেকে কিন্তু প্রশান্ত কিশোর তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। তিনি প্রথম দল খুলে পার্টিতে একদম লড়াইটা করছেন, এবং সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বিভিন্ন মানুষজন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই টিকিট দেওয়া হয়ে গেছে এবং তারা নমিনেশন ফাইল করতেও শুরু করে দিয়েছেন। 6 তারিখের যে ভোটটা হবে প্রথম ফেজে, সেটার জন্য অলরেডি 10 তারিখ থেকে নমিনেশন ফাইল করা বিহারে শুরু হয়ে গিয়েছে। আগামী 17 তারিখ পর্যন্ত এই 6 নভেম্বরের নমিনেশন ফাইল করার ডেট রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিহারে এই প্রথম ফেজের যে ইলেকশনের ডেট ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মিটিং চলছে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে। একটু আপনাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের খবরটাও দিয়ে দিই। জিতেন রাম মাঝি তিনি কিন্তু শেষ পর্যন্ত যা খবর উঠে আসছে 7টা সিট তাকে দেওয়া হয়েছে, তাতেই তিনি শেষ পর্যন্ত সম্মতি দিয়েছেন। এবং অন্যদিকে চিরাগ পাসওয়ানের যে দল এলজিপিআর, সেখান থেকে তো বারংবার বহু মানুষ চলে যাচ্ছেন, আমরা আপনাদেরকে খবর দিয়েইছি, কিন্তু তবুও চিরাগ পাসওয়ান অনেক মিটিং করেছেন, অনেক দরদাম করেছেন, অনেক টানাটানি করার পর, বার্গেনিং করার পর শেষ পর্যন্ত তাকে 29টা থেকে 30টা আসন দেওয়া হবে, এইটাতে তার ফাইনালাইজ হয়েছে। এবং তিনি যা চেয়েছিলেন 35টা আসন তারাই চেয়েছিলেন, সেখানে 29টা আসন পেয়েছেন তিনি, সঠিকভাবেই রয়েছে। এবং তার সঙ্গে চিরাগ পাসওয়ানকে বড় কোনো মন্ত্রক পরবর্তীতে যখন ক্যাবিনেট মন্ত্রকের এক্সটেনশন হবে সেটাও দেওয়া হবে, তেমন
যেমন প্রমিস করা হয়েছে তেমন খবর উঠে আসছে। অন্যদিকে সন্তোষ কুশওয়াহা, তাকে এখনো পর্যন্ত তার সঙ্গে কথাবার্তা ফাইনালাইজ হয়নি। তিনি 15টা সিট দাবি করছেন, কিন্তু 15টা সিট দেওয়ার মতন জায়গায় তাকে নেই। ও তাকে ওই জিতেন রাম মাঝির মতন 7 থেকে 8টা সিটের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, তেমন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু সবচেয়ে সমস্যা তৈরি করছেন কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার। নীতিশ কুমার 105টা আসন চেয়ে বসেছেন। 105টা আসন শেষ পর্যন্ত দেয় কিনা বিজেপি, সেটা অবশ্যই আমরা দেখবো, এবং বিজেপি কটা আসন লড়ে সেটা আমরা দেখবো। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।